ভ্রমণ পিপাসুদের কাছে নতুন অফবিট জায়গার ভ্রমণ কে না করতে চায়, তাও আবার 1 থেকে 2 দিনের ছুটিতে স্বল্প খরচে। শুধু তাই নয়, পবিত্র গঙ্গা নদীর মধ্যে থাকা 3টি অজানা দ্বীপের রহস্যময় সৌন্দর্য, আবার ইতিহাসের পাতায় অনুসন্ধান করা 1000 বছরের প্রাচীন ধ্বংসাবশেষ, যা একসময় ছিল বিদ্যার সাধনার সাক্ষী। এছাড়াও আছে আধ্যাত্মিকতার ছোঁয়ায় প্রাচীন মন্দিরের জানা ও অজানা কিছু কাহিনী, যেখানে গেলে মন শান্ত হয়ে যায়। এই ভিডিওতে জানাবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া ও যাতায়াতের খরচ কত পড়বে এবং একদিনের মধ্যে কিভাবে সম্পূর্ণ ভ্রমণ করবেন। সব মিলিয়ে রহস্যময় ইতিহাস ও পুরাতত্ত্বের নিদর্শন এবং প্রকৃতির অসাধারণ সৌন্দর্যের রূপের বাহার দেখতে চলুন বেরিয়ে পড়ি এক নতুন অফবিট ভ্রমণে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল ট্যুরস ব্লগ। নমস্কার, আমি রাজশেখর আপনাদের জন্য নিয়ে এসেছি স্বল্প খরচে 1 থেকে 2 দিনের এক দুর্ধর্ষ রোমাঞ্চকর নতুন অফবিট জায়গার ভ্রমণের ভিডিও, যা আগে হয়তো দেখেননি। তাহলে এই ভিডিওর বিস্তারিত তথ্য জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভ্রমণের সম্পূর্ণ তথ্য থাকবে আপনার হাতের মুঠোয়। উইকেন্ড ট্যুরে একদিনের ছুটিতে বেরিয়ে পড়লাম নতুন এক অজানা স্থানে, যা হলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য বিহারে। কম সময়ে সবথেকে সহজ মাধ্যম হলো ট্রেনে ভ্রমণ করা। প্রতিদিন হাওড়া থেকে রাত্রি 11:30 ছাড়ে 13071 হাওড়া জামালপুর এক্সপ্রেস। এছাড়াও প্রত্যহ রাত 8টায় হাওড়া থেকে যায় 13023 হাওড়া গয়া এক্সপ্রেস এবং প্রতিদিন সকাল 11:25 ছাড়ে 13031 হাওড়া জয়নগর এক্সপ্রেস। এই ট্রেনগুলোর মাধ্যমে সরাসরি পৌঁছে যেতে পারবেন বিহারের কেহেলগাঁওতে। নতুন অজানা স্থানের ভ্রমণের স্বাদ নিতে বাঙালিরা সর্বকালেরই পটু। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দুর্গাপুর রেল স্টেশন থেকে পাড়ি দিলাম বর্ধমানের উদ্দেশ্যে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বর্ধমান রেল স্টেশন চত্বরে। আজকের গন্তব্য অনুযায়ী এই বর্ধমান রেল স্টেশন থেকে রাত্রি 9:30টায় আমাদের যে গাড়ি আছে তা হলো 13023 হাওড়া গয়া এক্সপ্রেস করে পাড়ি দেবো আজকের গন্তব্যে। নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট দেরিতে 13023 হাওড়া গয়া এক্সপ্রেস বর্ধমান রেল স্টেশনে পৌঁছায়। পূর্বে নির্ধারিত টিকিট অনুযায়ী আমাদের কোচ নাম্বার S1। এই ট্রেনের স্লিপার কোচের হাওড়া থেকে কেহেলগাঁও পর্যন্ত প্রতিজন টিকিটের মূল্য 260 টাকা, এসি 3 টায়ারের মূল্য 685 টাকা এবং জেনারেল কামরায় টিকিটের মূল্য 125 টাকা। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই 13023 এই গাড়িতে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। আপনারা কিন্তু বাইরে থেকে বা বাড়ি থেকে খাবার সংগ্রহ করে নিয়ে এসে তবেই যাত্রা করবেন। আমি সেই মতো বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। রুটি, শসা আর আলু ভাজা করে দিয়েই আজকের যাত্রার যে রাতের ডিনার সেটা কিন্তু এই ট্রেনের মধ্যেই সেরে নেব। বর্ধমান থেকে প্রায় 290 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলাম কেহেলগাঁও রেল স্টেশনে। ঘড়ির কাঁটায় এখন কিন্তু ভোর 4টে। আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেলাম কেহেলগাঁও রেল স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে আসার জন্য ওভারপুল ব্রিজের রাস্তা, যেখান থেকে আমি কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে পৌঁছালাম। এরপর কেহেলগাঁও রেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে প্রায় 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছে গেলাম এলসিটি ঘাটের অভিমুখে। ভোরের আলোয় গঙ্গা নদীর অপরূপ সৌন্দর্য মনকে এক অন্য অনুভূতিতে নিয়ে আসে। এছাড়া এই ঘাটের বাম দিকে লক্ষ্য করবেন 3টি ছোট ছোট আইল্যান্ড। ওই আইল্যান্ডের প্রত্যেকটিতে আছে আধ্যাত্মিকতার সংমিশ্রণে গড়ে ওঠা মন্দিরসহ আশ্রম। এই গঙ্গা নদীর ঘাটের ধারে তুলসী ভবন ধর্মশালাতে 500 টাকার বিনিময়ে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলাম। ধর্মশালার মালিকের ব্যবহার খুবই ভালো, দরকার মতো গাইড করে দেন। আপনাদের সুবিধার্থে এই ধর্মশালার যোগাযোগ নম্বর সহ ঠিকানা স্ক্রিনে দিলাম, প্রয়োজন মতো আপনারা যোগাযোগ করতে পারেন। এই ভ্রমণের প্রথম সাইট সিন দেখার জন্য
আমরা নৌকা বিহারের মাধ্যমে বেরিয়ে পড়লাম পবিত্র গঙ্গা নদীর বক্ষে দাঁড়িয়ে থাকা 3টি রহস্যময় দ্বীপের উদ্দেশ্যে। আপনাদের জানিয়ে রাখি, আমরা কিন্তু কোনো নৌকা রিজার্ভ করিনি। সাধারণ যাত্রীদের মতো শেয়ারে এলসিটি ঘাট থেকে 3টি দ্বীপে যাওয়া ও আসার খরচ জনপ্রতি 100 টাকা। এখানকার বেশিরভাগ নৌকোগুলো ইঞ্জিন দ্বারা চালিত। নদীর বক্ষে নৌকা নিজের লক্ষ্যে এগিয়ে চলেছে, আর চারপাশে ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকা প্রকৃতি ও আধ্যাত্মিকতার সংমিশ্রণ। গঙ্গা নদীর বক্ষে নৌকা বিহারের অসাধারণ অভিজ্ঞতা আপনাকে মোহিত করে তুলবেই। এই মুহূর্তে চলে এলাম 3টি দ্বীপের মধ্যে একটিতে, যার নাম পাঞ্জাবি বাবা আশ্রম। আমার মতো বহু পর্যটক এই আশ্রমে যাওয়ার জন্য পাথরের সিঁড়ি আরোহণ করে এগিয়ে চলেছে। নিস্তব্ধ পরিবেশের সাথে বিভিন্ন পাখির কলরব এই জায়গার মাহাত্ম্যকে আরও বাড়িয়ে তুলেছে। বেশ কিছুটা এগোনোর পর দেখতে পেলাম এখানকার মন্দির সহ আশ্রম, যা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এখানকার আধ্যাত্মিকতার তথ্য জানতে এক সাধকের সাথে কথা বললাম। गंगा जी में 3 पहाड़ी, अभी जहाँ कहलगांव आए, कहोट ऋषि के नाम पर जगह का नाम कहलगांव है। इस गंगा पवित्र नदी के बीच में 3 टापू है, 3 पहाड़ी, जो ब्रह्मा विष्णु महेश ये तीनों के नाम से जाने जाते हैं। अभी जहाँ अभी आप हैं वर्तमान में पंजाबी बाबा, लेकिन अनादिकाल से शिव जी के स्थली रही है। बीच वाला जो है वो वहाँ से ब्रह्मा जी के नाम पर, उस पर बंगाली बाबा रहते थे बीच वाला पर। और जो शुरू वाला था वो वहाँ विष्णु भगवान के थे, जिसमें कि शांति बाबा प्रकट हुए थे। अभी দেখতে পাচ্ছি এই পাঞ্জাবি বাবা আশ্রমে প্রচুর পর্যটক আসছে এবং এখানে দর্শন করছে। এই জায়গায় কিন্তু আধ্যাত্মিকতার সংমিশ্রণও আছে। আপনারা এই জায়গায় আসুন, আধ্যাত্মিকতার যে জ্ঞান তা আপনারা কিন্তু অর্জন করতে পারবেন এখান থেকেই। গঙ্গা নদীর বক্ষে দাঁড়িয়ে থাকা এই ছোট দ্বীপে বর্তমানে হিন্দু ধর্মের পীঠস্থান হলেও অতীতে কোনো এক সময় বৌদ্ধ ধর্মেরও প্রভাব ছিল। তার নিদর্শন স্বরূপ পাথরের তৈরি প্রাচীন বৌদ্ধ স্থাপত্যের কিছু ভগ্নাবশেষ আজও বিদ্যমান। পরবর্তীতে এবার রওনা দিলাম পার্শ্ববর্তী দ্বীপ তথা গঙ্গাবক্ষের মধ্যে বড় বড় পাথরের শিলা দ্বারা ঘেরা বাঙালি বাবার আশ্রমের অভিমুখে। ইতিমধ্যেই আমাদের নৌকা চলে এলো দ্বিতীয় দ্বীপের বাঙালি বাবা আশ্রমে। এখানে রয়েছে বেশ কিছু পাথরের সিঁড়ি। আশ্রমের প্রবেশদ্বারে লেখাই আছে তাপস আশ্রম। এই আশ্রমের পরিবেশ বেশ শান্ত। সামনের দিকে এগোতেই চোখে পড়ল আশ্রমের এক কক্ষে সাধু বাবার ছবি। আশ্রমের পাশ দিয়ে বড় বড় পাথরে ঘেরা সরু রাস্তা ও কিছু সিঁড়ি আছে। চলুন সামনের দিকে এগোনো যাক। বেশ কিছু অতিক্রম করে দেখতে পাচ্ছি একটি 2তলা বাড়ি। এই 2তলা বাড়িতেই নিশ্চয়ই কাউকে পাবো। চলুন তাহলে দেখে নিই। আমরা এই বাঙালি বাবার আশ্রমে একজনকে পেয়ে গেছি। এই আশ্রম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জেনে নেব। এই আশ্রমের কি ইতিহাস আছে? पहले यहाँ कुलहल मुनि, जिसके नाम से कहलगांव है, अच्छा वो यहाँ तक तप करते थे। अच्छा सब यहाँ गुफा है अच्छा बगल में, अच्छा वहाँ तप करते थे। उसी के नाम से ये कहलगांव पड़ा हुआ है। कुलहल मुनि के जो अष्टावक्र मुनि जानते हैं, अच्छा। उसी का पिता का नाम कुलहल मुनि थे। সব মিলিয়ে কিন্তু ভরে উঠেছে এক দুর্দান্ত পরিবেশ। তাই আপনাদের জানাবো এই একদিনের ছুটিতে অবশ্যই এখানে ঘুরতে আসুন, মন কিন্তু শান্ত হয়ে যাবে। এরপর তৃতীয় দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুত হলে স্থানীয় মানুষ ও নৌকা চালকদের কাছে জানতে পারি বর্তমানে সর্বসাধারণের ওই দ্বীপে যাওয়া নিষিদ্ধ। ওই তৃতীয় দ্বীপটি হল শান্তি বাবা আশ্রম। তাই ওই দ্বীপের সৌন্দর্য দূর থেকে দেখে স্বাদ মিটিয়ে পুনরায় ফিরে এলাম এলসিটি ঘাটে। ঘাট থেকে সোজা চলে এলাম স্টেশন রোডের এক খাবারের হোটেলে, যেখানে ভাত
2 পিস চিকেন, স্যালাড, আলু ভাজা দিয়ে দুপুরের লাঞ্চটা সম্পূর্ণ করলাম। দাম পড়ল 90 টাকা। এরপর স্টেশন রোড থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম বটেশ্বর ধামের উদ্দেশ্যে। আমরা ছিলাম 3 জন, ভাড়া পড়ল মোট 90 টাকা, অর্থাৎ এক একজনের ভাড়া 30 টাকা করে। বেশ কিছু দূর যাওয়ার পর শহরের কোলাহল ছেড়ে গ্রামের সবুজ গাছপালা স্নিগ্ধ পরিবেশকে সাথে নিয়ে প্রায় 10 থেকে 12 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছালাম বটেশ্বর ধামে। মহর্ষি ঋষি বশিষ্ঠদেবের নামানুসারে বটেশ্বর ধামের মূল প্রবেশদ্বার থেকে সোজা এগোলেই আপনাদের চোখে পড়বে সুসজ্জিত মন্দির। এছাড়া এই চত্বরে আছে ভৈরব বাবার মন্দির। বেশ কিছু সিঁড়ি অতিক্রম করেই এই ভৈরব বাবার মন্দিরের দর্শন পাবেন। এবার চলে এলাম এই বটেশ্বর ধামের মূল মন্দিরের কাছে। এই মন্দির দর্শন করতে হলে আপনাদের প্রায় 100-এর উপর সিঁড়ি অতিক্রম করতে হবে। এই মন্দিরের ভগবান শিব বটেশ্বরনাথ মহাদেব রূপে পূজিত হন। ধর্মীয় মতানুসারে বৈদিক যুগে বশিষ্ঠ মুনি এইখানেই তপস্যা করে একটি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। কেউ কেউ এই জায়গাকে আবার গুপ্তকাশীও বলে থাকেন। তার কারণ হলো পুরাণ মতে কাশী বিশ্বনাথের মন্দির এইখানেই প্রতিষ্ঠা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মাত্র এক দানা জবের ব্যবধানে তা আর হয়নি। গঙ্গা নদী এই জায়গায় উত্তর বাহিনী হয়েছে। এইখানে 11টি শিবলিঙ্গ সহ একটি অর্ধনারীশ্বর মূর্তি ও অনেক প্রাচীন মূর্তিও বিদ্যমান আছে। 7ম শতাব্দীতে পাল যুগে এই মন্দির নির্মাণ হয়েছিল এবং পরবর্তীকালে 1216 খ্রিস্টাব্দে সেন রাজাদের আমলে এই মন্দির সংস্করণ হয়। প্রত্যেক বছর এই মন্দিরে শ্রাবণী মেলা ও গঙ্গা স্নানের আয়োজন করা হয়। মন্দির থেকে বেরিয়ে বাম দিকে গঙ্গা নদীকে রেখে হাঁটা পথে সামনের দিকে কিছুটা এগোনোর পর ডান দিকে দেখতে পাবেন পাহাড়ের উপর বেশ কিছু প্রাচীন গুহা ও পুরাতত্ত্বের শৈলী, যার নাম পাতালপুরী। বর্তমানে এটি আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে। চলুন তাহলে বহু প্রাচীন পুরাতত্ত্বের এই শৈলী ও গুহা দেখার জন্য পাথরের সিঁড়ি অতিক্রম করে উপরে উঠি। বিশেষ সূত্র অনুসারে জানা যায়, অতীতে এই প্রাচীন গুহাটি তন্ত্র সাধনার কেন্দ্র ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল। এই গুহার পার্শ্ববর্তীতে আরও বেশ কিছু সিঁড়ি আছে। চলুন তাহলে দেখা যাক সামনের দিকে কি আছে। পাথরে খোদাই করা বেশ কিছু প্রাচীন মূর্তি দেখতে পাচ্ছি এখানে। উপরে উঠে বাম দিকে রাস্তা বরাবর এগিয়ে চলেছি। এবার চোখে পড়ল আরেকটি গুহা। এই গুহার রাস্তা সরকার থেকে বন্ধ করে দিয়েছে। আগেকার দিনে পাহাড় কেটে তৈরি গুহাগুলো বেশ আশ্চর্যের বিষয়। এরপর পাহাড়ি রাস্তা দিয়ে উপরে উঠে একটি মন্দিরের দেখা পেলাম। স্থানীয়দের মতে এই মন্দিরের নাম অমরনাথ মন্দির। মন্দিরের সামনে নন্দী মহারাজের মূর্তি, আর এই হচ্ছে মন্দিরের ভেতর মহাদেবের শিবলিঙ্গ। পাহাড়ের ওপর থেকে মন্দির সহ প্রাকৃতিক ভিউ ও পবিত্র গঙ্গা নদীর সুদৃশ্য, যা এক কথায় অসাধারণ। আপনাদের জানিয়ে রাখি, এই বটেশ্বর ধামে আরও বেশ কিছু গুহা আছে। তবে এই গুহাগুলোতে সর্বসাধারণের প্রবেশ করা বারণ, কারণ গুহার রাস্তাগুলো কোথায় চলে গেছে তা কেউ জানে না। সব মিলিয়ে পবিত্র গঙ্গা নদীর তটে বটেশ্বর ধাম আধ্যাত্মিকতার সংমিশ্রণে বেশ রহস্যময়।
এরপর স্থানীয় টোটোর মাধ্যমে বটেশ্বর ধাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত বিক্রমশিলাতে পৌঁছালাম। আমাদের 3 জনকার মোট ভাড়া পড়ল 100 টাকা, অর্থাৎ প্রতিজন ভাড়া 34 টাকার কিছু কম। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ দেখার জন্য এটাই হলো মূল প্রবেশদ্বার। এর পাশেই রয়েছে একটি টিকিট কাউন্টার, যেখানে ভারতীয় নাগরিকদের প্রবেশ মূল্য 25 টাকা এবং বিদেশিদের জন্য টিকিট মূল্য 300 টাকা। এছাড়া ক্যামেরা নিয়ে প্রবেশ করলে আলাদা করে 25 টাকার টিকিট ক্রয় করতে হবে, যদিও বর্তমানে মোবাইলের জন্য কোনো অতিরিক্ত মূল্য ধার্য নেই। মূল গেট দিয়ে প্রবেশ করেই দুপা এগোলেই বাম দিকে দেখতে পাবেন একটি মিউজিয়াম। সপ্তাহের শুক্রবার বাদে প্রত্যহ খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে এই মিউজিয়ামের ভেতর ছবি তোলা ও ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানকার পুরো এলাকাটি বিভিন্ন ধরনের চিরসবুজ গাছে ভরা সুসজ্জিত, যা সকলের কাছে বেশ মনোমুগ্ধকর। সামনের দিকে আরও কিছুটা এগোলেই দেখতে পাবেন আজও ইতিহাসের সাক্ষী হয়ে থাকা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ সুবিশাল এলাকা জুড়ে আছে। অতীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ছিল বিখ্যাত ও তাৎপর্যপূর্ণ। 8ম শতকে পাল বংশের সাম্রাজ্যের রাজা ধর্মপাল এই বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। তার প্রধান উদ্দেশ্য ছিল উচ্চতর বৈদ্য শিক্ষা এবং বিশেষত তন্ত্র সাধনার চর্চা। তৎকালীন ভারতে বিক্রমশিলা ছিল শীর্ষ শিক্ষা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। সেই সময় এখানে পড়ানো হতো বৈদ্য ধর্ম, যুক্তি, ব্যাকরণ, তন্ত্র ও দর্শন। বহু দেশ বিদেশ থেকে ছাত্ররা এখানে অধ্যাবসায় করতে আসতো, যেমন তিব্বত, চীন, জাপান, নেপাল, ভুটান, এমনকি সিল্ক রুট ধরে দূরপ্রাচ্য দেশ থেকেও। অতীতে এইখানে ছাত্রদের থাকার জন্য আবাসিক কক্ষ ছিল। 1300 শতকে তুর্কি আক্রমণের প্রভাবে বিক্রমশিলার উন্নয়ন থমকে যায়। অবশেষে তুর্কিরা আক্রমণ চালিয়ে সম্পূর্ণরূপে ধ্বংসে পরিণত করে এই মহান বিদ্যাপীঠকে। সেই সময় অনেক জ্ঞানী ব্যক্তি চলে যান তিব্বতে। অতীতে বিক্রমশিলা শুধু একটা বিশ্ববিদ্যালয় ছিল না, এটা ছিল মহান জ্ঞানের আলোয় ভরা ভাণ্ডার, যার আলো ছড়িয়ে পড়েছিল সারা এশিয়া মহাদেশে। আজও সেই ইতিহাস নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিহার রাজ্যে ভাগলপুর জেলার গঙ্গা নদীর তীরে। বর্তমানে এই বিক্রমশিলার ধ্বংসাবশেষ এএসআই তত্ত্বাবধানে আছে। 1972 থেকে 1982 সালের খননে আবিষ্কৃত হয় বিশাল বর্গাকৃত মঠ, প্রাচীন গ্রন্থাগার ও বিশাল বৌদ্ধ মঠ। খনন কার্যে 108টি আবাসিক মঠের প্রমাণও পাওয়া গেছে, যেগুলো তৎকালীন ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল। এছাড়াও ব্রোঞ্জের মূর্তি, পোড়ামাটির ফলক, প্রাচীন মুদ্রা ও শিল পাথরের খোদাই ইত্যাদি বিক্রমশিলা মহাবিহার সংলগ্ন মিউজিয়ামে রাখা আছে। যদিও বর্তমানে সমগ্র বিক্রমশিলা ধ্বংসস্তূপে পরিণত। 2024 সালে পুনরায় খনন কার্য শুরু হয়েছে। সম্ভাবনা আছে নতুন কিছু শিলালিপি ও পুরাতত্ত্বের কিছু নিদর্শন আবিষ্কারের। তাই আপনাদের বলবো, ইতিহাসের পুরাতত্ত্বকে নিজের চোখে দেখতে অবশ্যই এখানে আসুন। বিক্রমশিলা দেখা সম্পন্ন হবার পর 150 টাকার বিনিময়ে টোটো করে চলে এলাম পুনরায় কেহেলগাঁওতে। পরবর্তীতে রাত্রি 10:24 কেহেলগাঁও রেল স্টেশন থেকে 13072 হাওড়া জামালপুর এক্সপ্রেস ধরে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। স্বল্প খরচে বিস্তারিত তথ্যসহ নতুন অফবিট জায়গার ভ্রমণের ভিডিও আপনাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক বোতাম প্রেস করে আপনাদের চেনা পরিচিতদের অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। এই রকমই
আরও নতুন নতুন ভিডিও পেতে পাল ট্যুরস ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরবর্তী আরও এক নতুন অধ্যায়ে। ধন্যবাদ।